জয় হিন্দ, জয় ভারত। সকলের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে সবাই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে সবাই খুব প্যানিক ক্রিয়েট হয়েছে বা খুব সমস্যায় জর্জরিত হয়েছে, সেটা সম্পর্কে বিস্তারিত বর্ণনা জানতে পারছে না, সেইটার উদ্দেশ্যে আমি এটা সম্পর্কে কিছু জানাচ্ছি। এবং এসআইআর লিস্টে যাদের নাম ডিলিট হয়ে গেছে বা আন্ডার অ্যাডজুডিকেশনে আছে, যাদের ডিলিট হয়ে যাবে পরবর্তীতে, তারা কি কি উপায়ে আবার নাগরিকত্বের জন্য পন্থা অবলম্বন করতে পারবে, সেই সমস্ত বিষয়টাই এই ক্লাসের মাধ্যমে আমি তুলে দিচ্ছি। তো সর্বপ্রথম বলি, এসআইআর জিনিসটা কি। এসআইআরটা এটা প্রথম 2025 বা 26-এ হয়নি আমাদের পশ্চিমবঙ্গে। এর আগে এটা বহুবার হয়েছে। এখন পর্যন্ত এসআইআর 14 বার হয়েছে ভারতে। স্বাধীন ভারতে 14 বার এসআইআর হয়েছে, যেটা অন্তিম হচ্ছে যে 27শে অক্টোবর 2025 সালে, যেটা ডিক্লেয়ার করা হয়, অ্যানাউন্স করে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার। কিন্তু তার আগে তো 13 বার এসআইআর হয়েছে। সেখানে সমস্যা হয়েছিল, সবাই সেই সময় যারা ছিল তারা জানতে পেরেছে। এবং পূর্ববর্তী এসআইআর লিস্ট যেটাতে তাদের কাগজ ছিল, তারা এখানে ক্লিয়ার হতে পেরেছে। তো সেই জায়গাটা বলি, এসআইআর জিনিসটা ভারতীয় সংবিধানে উল্লেখ আছে কিনা এই সংক্রান্ত বিষয়। তো আর্টিকেল 324, যেটার সেকশন 21-3, এখানে বলছে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950 অনুসারে ইলেকশন কমিশন ইন্ডিয়া has the power to revise the electoral rolls across the country in any state without prior permission from any authority. এটা ক্লিয়ার, আর্টিকেল 324-এ এই ক্ষমতাটা ইসিআইকে দেওয়া আছে ভারতীয় সংবিধান অনুসারে। এবং সেই ইন্টেন্সিভ রিভিশন যে 13 বার এখন পর্যন্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর 14তম আমাদের চলছে প্রসেস, সেটা হচ্ছে স্পেশালি কিছু রাজ্যের ক্ষেত্রে যেহেতু ছিল লোক বিধানসভা নির্বাচন 2026-এ, সেটাকে মনে রেখে করা হয়েছিল। যেমন হচ্ছে পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা, পুডুচেরি, এই 5টা রাজ্যের নির্বাচনকে মাথায় রেখে কিন্তু এসআইআর 2026টাকে বেশি গুরুত্বপূর্ণ জায়গায় দেখা হচ্ছে। কিন্তু এসআইআর উত্তরপ্রদেশেও হয়েছে, সেখানে প্রায় 2 কোটি নাগরিক ডিলিশন প্রক্রিয়ায় ফার্স্ট স্টেজে গেছে। পরবর্তীতে তারা আন্ডার অ্যাডজুডিকেশনে এসে ধীরে ধীরে তাদের সংখ্যা কমতে থাকছে। অর্থাৎ পূর্ববর্তীতে যে সমস্ত ডকুমেন্টস তাদের ভুল ছিল, সেটাকে তারা ধীরে ধীরে সংশোধন করতে পারছে, সেটাকে আপিল করতে পারছে এবং সেটাকে আবার ভেরিফাইয়ের মাধ্যমে তারা পুনরায় নাগরিকত্বের জায়গায় ফিরে আসতে পারছে। তো এখন পর্যন্ত যে 13 বার হয়েছিল সেই সালটা আমি বলে দিই। প্রথম হয়েছিল 1952 থেকে 56, তারপরে 1957, 1961, 1965, 1966, 1983 থেকে 84, 1987 থেকে 89, 1992, 1993, 1995, 2002, 2003 এবং 2004, এতবার এসআইআর হয়েছে। তো আমাদের যে এসআইআর হচ্ছে 2025 থেকে 2026, সেটার সম্মুখীন আমরা হচ্ছি। তো এসআইআর এর পারপাসটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে র্যাপিড আরবানাইজেশন খুব বেশি পরিমাণে হতে পারে, হাই লেভেল অফ মাইগ্রেন্টস হতে পারে, ডেথ হতে পারে, এবং ইললিগাল মাইগ্রেন্টের কিছু জায়গা আছে তাদেরকে বাতিল করার উদ্দেশ্য, এবং যারা লিগালি ভোটার্স তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়। এটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কেন বেশি কন্ট্রোভার্সিয়াল হয়েছে? কারণ হচ্ছে এটা ইম্প্যাক্ট করছে মানুষকে, কি পার্টিকুলারলি ফর হিন্দু রিফিউজি অ্যান্ড ইললিগাল মাইগ্রেন্টস ফ্রম বাংলাদেশ। সেই সমস্ত ক্ষেত্রে এটা বেশি প্যানিক ক্রিয়েট হয়ে গেছে, কারণ বেশিরভাগ মানুষকে ভয় দেখানো হয়েছে যে এটার অর্থে তাদেরকে এনআরসি হবে, এনআরসি হওয়ার পর ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার পর তাদেরকে হয়তো তাদের অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে। তো অ্যাকচুয়ালি সে কোন দেশ থেকে এসছে, জন্মসূত্রে ভারতে নাগরিক আছে, তাকে অন্য দেশে পাঠিয়ে দিবে, এটা হতে পারে না। কারণ সেক্ষেত্রে তার অনেকগুলো প্রসেস আছে, ধীরে ধীরে সে নাগরিকত্বের পর্যায়ে ফিরে আসবে, যেটা সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুসারে আমি এখনই বলে দেব। তো ইললিগাল ইমিগ্রেশন যাদেরকে বলা হয় মেনলি ফর ইন্ডিয়া, সেটা হচ্ছে রোহিঙ্গা। রোহিঙ্গা কোথায় থেকে আসছে? মায়ানমার থেকে আসছে মেনলি পারপাস। তো তাদের ক্ষেত্রে মেনলি ইললিগাল ইমিগ্রেশন আছে। কিন্তু রিফিউজি এবং মাইগ্রেশন কিন্তু পুরোটাই আলাদা বিষয়। কারণ রিফিউজি হচ্ছে সেই শরণার্থী যারা আমাদের দেশে কোনো একটা বিশেষ কারণে এসেছিল এবং আমাদের দেশের সরকার সেই সময় তাদেরকে অবাধ প্রবেশ করার অনুমতি প্রদান করেছিল। সেই সময়কালে তারা রিফিউজি এসছে এবং তারা রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছে বা তাদের বিভিন্ন ডকুমেন্টসের মাধ্যমে তারা নাগরিকত্ব পেয়েছে এবং সেটা লিগাল পুরোপুরি। কিন্তু ইললিগাল ইমিগ্রেশন যেটা আছে তাদের ক্ষেত্রে কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী ধরা হয়, যেটা রোহিঙ্গাদের ক্ষেত্রে প্রযোজ্য। এবং এই রোহিঙ্গাদের ক্ষেত্রেই যেটা জম্মু কাশ্মীরে আছে,
কাথওয়ার ডিস্ট্রিক্ট, সেখানে কিন্তু ডিটেনশন ক্যাম্প আছে। 2021 সালে সেই জায়গাটাতে প্রায় 200 জনের মতো রোহিঙ্গাদেরকে রাখা হয়েছিল ডিটেনশন ক্যাম্পে। সেটা 2025 জুলাইয়ের 275 জনের কাছাকাছি আসে, এখন প্রায় 300 জনের কাছাকাছি ডিটেনশন ক্যাম্পে আছে। তারা বাকি সমস্ত সুবিধাই সেখানে গ্রহণ করতে পারছে, কিন্তু তারা ডিটেনশন ক্যাম্পে আছে। এটা একটা পরিসংখ্যান আমি বললাম। এরপরে চলে আসি যে এই ইলিগাল মাইগ্রেশন সেটা সম্পর্কে অ্যাক্ট তৈরি করা হয়েছিল 1981 সালে, এবং সেই অ্যাক্টটা চালু করা হয়েছিল 1983-তে বাই ইন্দিরা গান্ধী সরকারের সময়। সেটাকে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে 2005-এর অ্যাক্ট অনুসারে। কারণ সেই আইএমডিটি যে অ্যাক্টটা ইন্দিরা গান্ধীর সময়ে হয়েছিল, সেই অ্যাক্টটাতে পরিষ্কার বলা ছিল, ডেসক্রাইব দ্য প্রসিডিওর টু ডিটেক্ট ইলিগাল ইমিগ্রেশন ফ্রম বাংলাদেশ। তো এটাকে 2005 সালে বাতিল করে দেওয়া হয়েছে, যেটা এখন প্রযোজ্য নয়। এবার চলে আসি এসআইএল লিস্টে যাদের বাতিল হয়ে গেছে তারা কি করবে, তাদের কি কি করণীয় আছে। তো তাদের এখন অনেক পন্থা আছে তাদের নাগরিকত্ব ফিরে পাওয়ার। মেনলি তাদের ভুল হওয়ার কারণ যে খুব একটা সুবিধাজনক তাদের ক্ষেত্রে তা না, তাদের পরিশ্রমের সংখ্যা বা তাদের সময় সীমা অনেকটাই অতিবাহিত হয়ে যাবে এই কার্যকলাপের মাধ্যমে। তো সেটার কারণ হচ্ছে তাদের অতীতে যদি দেখি বিভিন্ন রকম কাগজের ভুল ভ্রান্তি, নামের ভুল হতে পারে, বয়সের ভুল হতে পারে, পিতামাতার বয়সের ভুল, পিতামাতার নামের মিসম্যাচ, কোনো সার্ভিস রিলেটেড পেপারস, বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রত্যেকটা জায়গায় ভুল আছে। তো সেই ভুলগুলো যদি থাকে, তো সেই ক্ষেত্রে সেটাকে কি করে অল্প সময়ের মধ্যে সংশোধন করা যাবে, সেটা ধীরে ধীরে সংশোধন হবে, যেটার জন্য আমাদের মার্চ মাসে মাননীয় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসরা যেটা অধিনিয়ম দিয়েছেন, এবং ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে, যেটা হেডেড বাই চিফ জাস্টিস, মানে এক্স চিফ জাস্টিস অফ হাইকোর্ট, এবং তার অধীনে জাস্টিস অফ হাইকোর্টরা যে আধিকারিকরা আছে তারা সেটাকে নির্ণয় করছে, এবং সেটাকে খুব শীঘ্রই মীমাংসিতভাবে তাদেরকে ভোটার লিস্টে নাম নিয়ে আসছে। তো সেই জায়গাটা থেকে কি কি প্রসেস হয় সেই প্রসেসটা বলি। সেই প্রসেসটা হচ্ছে, প্রথম যেটা করতে পারে সে ফার্স্ট আপিল করতে পারে। ফার্স্ট আপিল কোথায় করবে? ফিল্ড উইথ দ্য ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, যেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে, সেখানে ফার্স্ট আপিল করতে পারে। এবং সেকেন্ড আপিল যেটা করতে পারে, সেকেন্ড আপিল সিইও, চিফ ইলেকশন অফিসার, সেখানে সে আপিল করতে পারে। কিন্তু এখানে দ্য স্পেশাল অ্যাপিলেট ট্রাইব্যুনালস নিউ, যেটা 2026-এ চালু করেছে, যেটা এখনই বললাম মাননীয় সুপ্রিম কোর্টের অধীনে 2026-এর অ্যাক্ট অনুসারে, সেটার আসল উদ্দেশ্য, এই ট্রাইব্যুনালটার গঠনের উদ্দেশ্য হচ্ছে যে সেখানে যাতে কোনো ভাইটাল কনস্টিটিউশনাল একটা রাইট, যেটা হচ্ছে টু ভোট, ইজ নট লস্ট ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ এরর্স, কোনো প্রশাসনিক গাফিলতির কারণে যাতে কোনো ভোটার তালিকা থেকে বাদ না চলে যায়, সেই কারণে, অর্থাৎ এক মহান উদ্দেশ্যের কারণে কিন্তু সুপ্রিম কোর্ট সেই ট্রাইব্যুনাল গঠন করার চাপ রেখেছে। কিন্তু সেই জায়গাটা থেকে আমরা বিরোধিতা করেছে অনেকে, যারা বিরোধিতা করেছে হয়তো অজান্তে করেছে বা জানে না, সেই জিনিসটা তাদের জানা দরকার ছিল। এর পরবর্তী পদক্ষেপ যদি দেখে তারা ট্রাইব্যুনালের মাধ্যমে সলভ হলো না, ফার্স্ট আপিলেও সলভ হলো না, সেকেন্ড আপিলেও সলভ হলো না, তাহলে সে কি করবে? তাহলে সে মুভিং টু দ্য হাইকোর্টে যেতে পারে। হাইকোর্টে কি অনুসারে যাবে? সে আর্টিকেল 226 অনুসারে রিট জারি করতে পারে। রিট 5টা আছে: হেভিয়াস কর্পাস, কুয়ারান্টো, ম্যান্ডামাস, সার্চারি, প্রহিবিশন। এই 5টা রিটের মাধ্যমে সে আপিল করতে পারে, এবং এটার যে মেন গ্রাউন্ড দাঁড়াবে সেটা ভায়োলেশন অফ প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস। এই ক্ষেত্রে সে হাইকোর্টে আপিল করবে। দেখা গেল হাইকোর্টেও তার সমস্যার সমাধান হলো না, তো মুভিং টু দ্য সুপ্রিম কোর্টেও সে আপিল করতে পারবে। কি আপিল করতে পারবে? সেখানে দুটা উপায় আছে। একটা হচ্ছে স্পেশাল লিভ পিটিশন, এসএলপি দাখিল করতে পারবে আন্ডার সেকশন 136 অনুসারে, যেখানে সে আপিল করবে হাইকোর্টের যে নির্ণয় হয়েছে সেই ডিসিশনটার উপরে বেস করে। তাছাড়াও সে রিট জারি করতে পারে, সেখানে আর্টিকেল 32 অনুসারে সুপ্রিম কোর্টে ডাইরেক্ট মুভও করতে পারে। এর পরবর্তী পদক্ষেপ তার কি হবে? সে ফর্ম 6, যেটা নতুন ভোটারের জন্য আপিল করতে হয়, সেই ফর্ম ফিল আপটা সে করতে পারবে, এবং ভোটার লিস্টে তার নাম আসার অনেকটাই প্রবাবিলিটি বেড়ে যাবে এবং সম্ভব হবে। যেটা খুব বেশি সংখ্যক হয়তো বেরাবে না যাদের বাতিলের লিস্টে থাকবে, কারণ রিসেন্টলি 13 তারিখের যে একটা হিয়ারিং পর্ব চলেছে আমাদের সুপ্রিম কোর্টে, সেখানে যে তথ্য উঠে এসছে, পশ্চিমবঙ্গের 60 লক্ষ যে ভোটার ডিলিশন হয়েছিল, তার মধ্যে প্রায় 55% ইতিমধ্যে সলভ হয়ে গেছে। বাকি যে রেস্ট আছে তারা ধীরে ধীরে সলভ তো হচ্ছেই,
কিন্তু তার মধ্যে খুব সামান্য পরিমাণ, বলতে 1 থেকে 2000 যে সংখ্যক আছে তারা পার্মানেন্টলি ডিলিটেড পর্যায়ে থাকবে, কিন্তু বাকিগুলো আন্ডার অ্যাডজুডিকেশন করে ধীরে ধীরে তারা সলভের পর্যায়ে কিন্তু চলে আসছে। তো এটা একটা খুব ভালো খবর, যেখানে প্রত্যেক মানুষের একটা অসুবিধা থেকে রক্ষা পেতে পারে। যাই হোক, আজকে এতদূরই এসআইআর সম্পর্কে জানালাম। পরবর্তী ক্লাসে আরও ডিটেলস অন্যান্য ব্যাপারে অ্যানালাইসিস করব। আজকের মতো এতদূর। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।